নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ আজ। আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার, থাকছেন সার্জিস হাসনাত। রমজানে চিনি, ছোলা সহ নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে বলছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সয়াবিন সংকটে বিপাকে ভোক্তারা। সেতু তৈরির 10 বছর পেরিয়ে গেল, হয়নি সংযোগ সড়ক। ভোগান্তিতে পাবনার ঈশ্বরদীর মানুষ, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। বইপ্রেমীদের উপচে পড়া ভিড়, ভাঙনের সুরে মন খারাপ লেখক প্রকাশকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা আহ্বান জানান কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয়কে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড় করার জন্য প্রধান উপদেষ্টা আহ্বান জানান। চলতি বছরের শেষের দিকে আন্তর্জাতিক এই সম্মেলনের প্রতি সমর্থন জানান ফিলিপ্পো গ্রান্ডি। বৈঠকে দুজনে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন দিক নির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী শরণার্থীদের জন্য আরও আর্থিক সহায়তা সংগ্রহের উপায়ের উপর জোর দেন। অবশেষে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নামে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ। বিকেল 3টায় মানিক মে এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করবে। দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। প্রধান সমন্বয়ক পদে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আর দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সাজিস আলম। আদ্যপাদ্য জানাচ্ছেন মেজবা রহমান। ডান বাম নয়, জনগণমুখী রাজনীতির আশ্বাস নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। গত 6.5 মাসে ছাত্র জনতা নতুন দল নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নাম কি হবে তা নিয়েও কম চর্চা হয়নি। আহ্বায়ক হিসেবে দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। অবশেষে জানা গেল ছাত্র জনতা নতুন দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, বাংলায় বলতে গেলে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর বাংলা মোটরে এক বৈঠকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল 4 জন নেতা দলের নাম ও শীর্ষ নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন, প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জানানো হয় নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দিবে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই কমিটির একটা খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এদিকে নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে মানিক মে এভিনিউতে। সড়কে ব্যারিকেড সহ তৈরি হচ্ছে স্টেজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতের রাজনৈতিক তিক্ততার স্বাদ ভুলিয়ে নিয়ে নতুন দল হবে জনগণ বান্ধব, এমন প্রত্যাশা ছাত্র জনতার। অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্র তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। সকল ধর্ম, বর্ণ, লিঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রমজানকে ঘিরে ছোলা, খেজুর, চিনি সহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এবার অনেক ব্যবসায়ী পণ্য আমদানি করায় ক্রেতারা স্বস্তি পাবেন বলে আশা করছেন তারা। অন্যদিকে মশলা ও চিনির বাজারে স্বস্তি থাকলে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে বেকায়দায় ভোক্তারা। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রমজান ঘিরে এবার বেশি পরিমাণে ছোলা, চিনি, ডাল, তেল,
পেঁয়াজ, আদা, রসুন আমদানি করেছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ফলে চাহিদার চেয়ে এইসব পণ্যের প্রচুর মজুত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট ভেঙে যাওয়ায় ছোট বড় অনেক ব্যবসায়ী এবার নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পেরেছেন। শবে বরাতের পর থেকে মানে রমজানের 15 দিন আগে বা এক সপ্তাহ আগে হয়ে যায়, ওই বেচা বিক্রিটা হয়ে গেছে। 90 টাকা থেকে আপনার 95 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের ছোলা পাওয়া যাচ্ছে। বছর তো যথেষ্ট মাল মজুত আছে এবং কোনো মশলা বলেন, খেজুর বলেন, কোনো আইটেমের দাম বাড়ে নাই। টাকা উত্তোলনে ব্যাংকিং বাধ্যবাধকতা না থাকায় আমদানি বেড়ে যাওয়ায় পণ্যমূল্য কমেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। যে মাল নিয়ে গেছে রমজান পর্যন্ত চলবে। এখানে আমাদের আরও পর্যাপ্ত পরিমাণ মাল আসার আছে এবং পৌডার আছে এবং গোডাউনের মাল আছে। আশা করি এখানে মালের কোনো সংকট হবে না। এদিকে পর্যাপ্ত আমদানি হওয়ার পরও বন্দরনগরী চট্টগ্রামে মিলছে না সয়াবিন তেল। যেসব বোতলজাত তেল পাওয়া যাচ্ছে তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। রমজানের দিনে তো চলে বোতলজাত, কিন্তু বোতলের কোনো নিশানা নেই। এখানে ধরেন আপনার 100 টাকা, পুরোনার আমার থেকে নিয়ে ফেলছে 100 টাকা, তো আমরা কি বিক্রি করবো? আর এগুলো নিয়ে মানুষের সাথে মার্কেটিং হচ্ছে, কথা কাটাকাটি। ডিলাররা বাজারে বোতলজাত তেল সরবরাহের কথা বললেও বাস্তবে তার ছিটে ফোটাও চোখে পড়ছে না। কোম্পানির বিভিন্ন আইটেম, বিভিন্ন প্রোডাক্ট আছে, তো এগুলো আমরা কিনি, এগুলো আমরা বিক্রি করতে কাস্টমারকে আমরা হয়তো চেষ্টা করি বিক্রি করতে, কনভিন্স করতে, যদি যার কাটে নেয়, যার না কাটে নেয় না। কনজুমার রাইটস নেতার মতে, রমজান সামনে রেখে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করছে সিন্ডিকেট। কোম্পানি এবং ডিলার পয়েন্ট থেকে যখন সরবরাহ কম হচ্ছে, নিশ্চয়ই আগামীতে দাম বাড়বে। তো সেই জন্য তারাও এটা কৌশল করছে। এখন প্রশাসনের উচিত হবে ডিলার পয়েন্ট এবং কোম্পানিকে, মানে কোম্পানির যেসব গোডাউন আছে সেই গোডাউনগুলোকে তদারকি করার। ভোক্তা পর্যায়ে সুফল পেতে খুচরা বাজারে তদারকি জোরদারের পরামর্শ দিয়েছেন পাইকাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, রমজানকে ঘিরে চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, সামনে রমজান উপলক্ষে চট্টগ্রামের বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদের একটু বিস্তারিত বলবেন। বৃহত্তম যে পাইকারি বাজার খাতুনগঞ্জ, সেই খাতুনগঞ্জ বাজারে রয়েছে এই মুহূর্তে। একটু যদি বলার চেষ্টা করি, আসলে প্রতি বছর আমরা যেভাবে দেখি বিভিন্ন গ্রুপ আসলে এই যে ভোগ্যপণ্য যে গুলো আছে সেগুলো আসলে আমদানি করে থাকে, কিন্তু এই বছরে একটু ভিন্নতা এসেছে। যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এবার ভোগ্যপণ্যগুলো আসলে আমদানি করতে পেরেছেন এবং এই বাজারে গত 15-16 দিন ধরে আসলে প্রচুর বেচা কেনা হচ্ছে। তবে সে যে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন, আসলে যেভাবে বিক্রি হওয়ার কথা সেভাবে আসলে বিক্রি হচ্ছে না। এবং ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে যেটি খুব প্রয়োজনীয় রমজান উপলক্ষে সেটা হচ্ছে ছোলা। সে ছোলাও আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে তার চেয়ে বেশি পরিমাণ আসলে ব্যবসায়ীরা আমদানি করেছেন। আমরা একটু এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে একটু বলবেন, এই যে ছোলা সহ আসলে যেসব রমজানের ভোগ্যপণ্য রয়েছে এগুলো কি পরিমাণ আসলে এসেছে এবং দাম কিরকম রয়েছে? একটু রমজান উপলক্ষে মানুষের যা প্রয়োজন মানে অনেক মাল কি বেশি ইনপুট হয়েছে, কিন্তু আগে তো একটু বেশি ছিল, এখন একটু প্রতি বস্তায় প্রতি মনের উপরে চলা 200-300 টাকা করে কমে গেছে। আগে ছিল 110 টাকা 12 টাকা, এখন বর্তমানে 100-102 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। আর তেলটা হচ্ছে তেলও কিন্তু শুনতেছি পুরো মাল আছে, কিন্তু বোতলজাত কোনো মাল পাচ্ছি না। বোতলজাতের কারণে আমাদের খুচরা বিক্রিটা অনেক কমে গেছে। আর ইফতারির মেন আইটেম হলো সোয়াবিন। তো যারা খরিদ্দার তারা যে বোতলজাত সোয়াবিন পাচ্ছে না, সেই জন্য আমাদের খুচরা বেচা বিক্রি অনেক কমে গেছে। যেমনটা শুনলেন, আসলে এই ব্যবসায়ী যেটা বলছেন, আসলে যেভাবে আসলে তেলের যেটা বোতলজাত তেল, ভোজ্য তেল, সয়াবিন তেল, সেটা আসলে ঠিক মতো আসলে বাজারে যারা ডিলার বা কোম্পানিরা রয়েছেন তারা দিচ্ছেন না এবং এই তেলের সংকট আসলে অনেক দিন ধরে চট্টগ্রাম বাসীকে আসলে যারা ভোক্তারা আছেন তারা ভোগান্তিতে পড়ছেন, এমনটাই আসলে বলছেন। এবং বন্দরের যেটা তথ্য, সেই তথ্য অনুসারে প্রায় এবছর 3 লাখের উপর মেট্রিক টন 3 লাখ মেট্রিক টনের উপর আসলে ভোজ্য তেল আমদানি হয়েছে, কিন্তু সেই পরিমাণ তেল কিন্তু বাজারে নেই। এই ছিল আমার কাছে খাতুনগঞ্জ বাজার থেকে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।
এবারে জানবো রাজধানীর বাজার পরিস্থিতি। মিরপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম আপনি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে? রাজধানীর বাজারগুলো দেখেছি, সেখানে আমি যেটা দেখেছি যে আর মাত্র 2-1 দিন রোজার বাকি আছে। সেই রোজাকে ঘিরেই মাংসের বাজারে কিন্তু অনেক দাম বেড়েছে, সব ধরনের মাংসই বেড়েছে। এই গরুর মাংস, তারপরে মুরগি এবং খাসির মাংস, সব ধরনের মাংসই বেড়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে এখন সবজির ভরা মৌসুম, এই সময় সব ধরনের সবজি এই কয়দিন ধরে স্থিতিশীল ছিল, কিন্তু আর মাত্র 2-1 দিন রোজা যে উপলক্ষ, সেটি কেন্দ্র করে রোজার যে ইফতারের যে প্রধান অনুষঙ্গ লেবুর দাম বেড়েছে। এক হালি লেবু এখন প্রায় 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এবং বেগুনের দামও বেড়েছে অন্তত 20 টাকা, বেগুন 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এবং যে শসা, ইফতারের যে শসা, সেই শসার দামও বেড়েছে 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। এছাড়া অন্যান্য সবজিগুলো স্থিতিশীল রয়েছে। এবং আপনি জানেন যে কয়েকদিন গত 1 মাস ধরেই ভোজ্য তেলের যেই সংকট, বোতলজাত সয়াবিন তেলের যে সংকট, সেটিও কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। এবং আর আপনি জানেন যে সরকার যে শুল্ক উঠিয়ে দিয়ে যে ভোগ্যপণ্য আমদানি করেছে, ছোলা, চিনি এবং ডাল জাতীয় যেসব পণ্য, সেগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আর ব্যবসায়ীদের মধ্যে যেই সিন্ডিকেট, আসলে সাধারণ মানুষ মনে করছেন যে এই হঠাৎ যে কিছু পণ্যের দাম বেড়ে যায়, এটা একটা সিন্ডিকেট কাজ করে। তো সরকার যদি এই সিন্ডিকেটগুলো ভাঙার চেষ্টা করে কিংবা ভাঙতে পারে, তাহলে সাধারণ মানুষের মধ্যে যেই অস্থিরতা, সেটি কাটবে। এবং রোজাকে ঘিরে ভোগ্যপণ্যের বাজার সেটা স্থিতিশীল থাকবে। শুধু ভোক্তা এবং ব্যবসায়ী, এই মাঝখানে যে মিডল যে ম্যান অথবা মধ্যস্বত্বভোগী আছে, তাদের সিন্ডিকেট ভেঙে দিতে পারলে বা কমাতে পারলে ভোগ্যপণ্য মানুষের কাছে আরো অনেক সহজলভ্য হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। তো এই ছিল আপনাকে ধন্যবাদ। থেকে সর্বশেষ। ব্রিজ নির্মাণের 10 বছর পেরিয়ে গেল, সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলার হাজারো মানুষ। এতে কৃষক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাজাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2014-15 অর্থ বছরে পাবনার ঈশ্বরদীর কমলা নদীর উপরে যাতায়াত সুবিধার্থে নির্মাণ হয় মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর বেতবাড়িয়া সংযোগ ব্রিজ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় 12 লাখ টাকা। ব্রিজটি নির্মাণের পর থেকেই সংযোগ রাস্তার বেহাল দশার কারণে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না দুই পারের হাজারো মানুষ। সংযোগ রাস্তাটি মাটির হওয়ায় তা যান চলাচলের অনুপযোগী। কৃষকদের উৎপাদিত ফসল মাথায় নিয়ে বাজারজাত করতে হচ্ছে। এছাড়া দুর্ভোগের শিকার শিক্ষার্থী, শিক্ষক সহ এলাকাবাসী। ব্রিজে যে মোটরসাইকেল উঠতে পারে না, একটা ভ্যান নিয়ে যাওয়া যায় না। আমার এখানে নাহলে পারে 200-300 বিঘি কাঁচা মাল আমরা মাথায় করে টানি ওই বেতবাড়ি মোড়ে নিয়ে যাওয়া লাগে। আবাদ করি এই কাঁচা সবজি আমি আরতে বাজারজাত করতে পারি না, খালি রাস্তার অভাবে কালপাল দিতে পারিনি। মেয়ে যদি দেখতে আসে কয় যে না রাস্তা নাই, বাড়ি ঘর আছে, রাস্তা নাই, এ দেশের মিলা যাবে না, মানুষের মান থাকে না, আচার খাই, হাঁটুর উপরে পানি উঠে যায়। তো বোরখা পেটে তো এই দিক দিয়ে যাওয়া সম্ভব নয় ভাবে। তো আমাদের খুব প্রয়োজন এই রাস্তাটা। বর্ষার দিনে পাক হয়, অনেক পানি হয়, স্কুলে যাইতে অনেক সমস্যা হয়। 10 বছর আগে ব্রিজটা করে গেছে, ব্রিজে কোনো মাটি দেয়নি, রাস্তাও মাটি দেয়নি। সরকার যদি ইনভেস্ট করে থাকে, যদি কাজে না আসে, তাহলে আমাদের লাভ নাই। তো প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই বেতবাড়িয়া পূর্বপাড়া এই রাস্তাটুক এবং ব্রিজটা হয়েছে, আপনারা দেখছেন, যেন তারা এই বিষয়টাকে নজরদারি করে এবং করে দেয়। তবে দ্রুত সংযোগ রাস্তাটি পাকা করার আশ্বাস দিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাস্তাটির বেহাল দশা, আপনাদের মাধ্যমে আমি ঈশ্বরদী উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই যে এটা পুরো রাস্তাটাই করা হবে। দ্রুত ব্রিজের সংযোগ রাস্তাটি সংস্কার হবে আর কাঙ্ক্ষিত সুফল পাবে এলাকার হাজারো মানুষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, এবার আমরা জানবো অপারেশন ডেভিল হান্টের খবর। খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, অনেক দিন ধরেই তো ডেভিল হান্টের অপারেশন চলছে, এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন খুলনাতে, আমাদের জানাবেন। ধন্যবাদ ইমা। খুলনায় 8ই ফেব্রুয়ারি থেকে যে ডেভিল হান্ট অপারেশন শুরু হয়েছে,
সেটার পরে কিছুটা স্বস্তি আসলো নগরবাসীর মধ্যে, কিন্তু যে সম্পূর্ণ যে স্বস্তি আগের মতো সেই স্বস্তিটা নগরবাসীর মধ্যে নেই। কারণ গত কয়েকদিন ধরে যে মানে অপরাধ হচ্ছে, সেই অপরাধে স্বস্তি পাওয়ার মতো কোনো বিষয় নগরবাসী মনে করছে না। কারণ গতকালকে খুলনা খানজাহান আলী থানায় জুয়েল মোল্লা নামে এক যুবককে দুর্বৃত্তরা শটগান দিয়ে গুলি করেছে, এবং গতকাল সন্ধ্যায় খুলনা দৌলতপুর থানা থেকে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং এই যে এখন আতঙ্কটা আসলে সম্পূর্ণ এখনো মানুষের মধ্যে থেকে যায়নি। তারা এখনো আতঙ্কিত আছে, যদিও ডেভিল হান্ট অপারেশন এখনো পরিচালিত হচ্ছে। এবং আপনারা জানেন যে ডেভিল হান্ট অপারেশন দিনের চেয়ে রাত্রেই বেশি টহল কার্যক্রমগুলি আমরা যৌথ বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি। এবং গত 24 ঘন্টায় খুলনায় 37 জনকে অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরীতে 25 জন এবং খুলনা জেলায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে গত বুধবার খুলনা ডুমুরিয়া রোদাগড় ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কৃষক লীগ তেরখাদার কৃষক লীগের এক নেতাকে ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা খুলনা থেকে। ইমা। শহীদুল, আপনাকে ধন্যবাদ। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ, তাই তো ভাঙনের সুর বাজছে বই প্রেমীদের মাঝে। শেষ মুহূর্তে মেলা প্রাঙ্গণ জুড়ে বিষাদের ছায়া, তাই তো বিকিকিনি ভালো হলেও মন খারাপ লেখক প্রকাশকদের। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। একুশে বইমেলার প্রবেশপথ খুলে দেওয়ার পরপরই ক্রেতা দর্শনার্থী ও পাঠক দীর্ঘ সারিতে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন। শেষ মুহূর্তে পছন্দের বইয়ের খোঁজে স্টল ও প্যাভিলিয়নগুলোতে পাঠক দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। বই কিনে লেখকের অটোগ্রাফ নেয়া কিংবা তার সঙ্গে সেলফি তোলার সুযোগও হাতছাড়া করেনি পাঠক। এবছর মেলায় বইপ্রেমী মানুষের অভূতপূর্ব সাড়ায় মেলা শেষের আগের দিনও নতুন বই প্রকাশিত হয়েছে 1/2 সব মিলে এবার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 3000। নতুন বইয়ের গ্রান নিতে ছুটে আসছেন পাঠক লেখকরা। টার্গেট থাকে 100 বই করার, এবারে 100 পার হয়ে গিয়েছে। এবারের বই মেলা আমার একটি গল্প গ্রন্থ এসেছে, এটার নাম হচ্ছে মায়াজাল। বই আসছে নতুন নতুন, শিউলি বেলার ইছামতি। বাজারে আমার এ পর্যন্ত 26টা বই আছে। বই পড়লে মানুষের যে খারাপ মনোভাবটা থাকে সেই মনোভাবটা দূর হয়ে যায়। তারা অনেক বেশি বেশি করে বই কিনুক, বই পড়ুক, জ্ঞান অর্জন করুক। এবারের বইমেলাতেও পাঠকরা ভালো সাড়া দিয়েছে। আমি মূলত ছাত্র রাজনীতির সাথে যুক্ত, এই জন্য রাজনৈতিক বইগুলো আমার ভালো লাগে। মেলার শেষ মুহূর্তে প্রাঙ্গণ জুড়ে বিষাদের ছায়া, তাই তো বিকিকিনি ভালো হলেও মন খারাপ লেখক প্রকাশকদের। এই একটা মাস আমাদের ঈদের আনন্দ, আর যতটা দিন শেষ হইতে থাকে, মাসের শেষ দিকে আসে, আস্তে আস্তে কষ্টটা বাড়তে থাকে। কষ্ট আছে ভিতরে, কালকে আমাদের শেষ দিন, আবার একটা বছর পরে আসবো। নতুন নতুন বই পড়ার পাশাপাশি আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করতে পারবো। বইয়ের গন্ধে যেন তারা মাতোয়ারা। বরাবরের মতো এবারও মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে উপন্যাস, গল্প, কবিতা, অনুকাব্য, অনুবাদের পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানের বইয়ের চাহিদাও ছিল পাঠকের কাছে বেশি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের পাশে কাঁচা বাজারের আগুন প্রায় 45 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত 2:42 মিনিটে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে। কন্ট্রোল রুম থেকে জানানো হয় প্রথমে 4 ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে, এরপর আরও 2টি করে মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত 3:27 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানতে পারেনি ফায়ার সার্ভিস। মিরপুর শেওড়াপাড়াতে কাঁচা বাজারে আগুন ধরেছে, সেই সংবাদের উপরে ভিত্তি করে 2:52 মিনিটে, তার মানে হচ্ছে 10 মিনিট পরে আমাদের মিরপুরের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনের ভয়াবহতা দেখে আরও 4টি ইউনিট, টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং 3:29 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনও তা জানা যায়নি,
তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। দেশে আশঙ্কাজনক হারে কমছে উপকারী পোকা। এ কারণে পরাগায়ন কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় অর্থনীতিতে। পরাগবাহী পোকামাকড় হারিয়ে গেলে অনেক শাকসবজি ও ফসল উৎপাদন কমে যাবে। এমন পরিস্থিতিতে উপকারী পোকা বাড়াতে ফসলি জমির আশেপাশে ফুল চাষ এবং তাদের বাসস্থান রক্ষায় সবুজায়ন বাড়ানোর তাগিদ কীটতত্ত্ববিদদের। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্ব জুড়েই বিপন্ন মৌমাছি, যারা ৮০% উদ্ভিদের পরাগায়নেই সহায়তা করে। কৃত্রিমভাবে পরাগায়ন করলে বছরে খরচ হতো প্রায় ২৬,০০০ ইউরো বা ৩৪ লাখ টাকা। তবে মৌমাছির সংখ্যা কমতে থাকলে একে একে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরই ধ্বংস হবে। বিশ্বজুড়ে ২৫৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ খাদ্য উৎপাদন পরাগায়নের ওপর নির্ভরশীল। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি উদ্ভিদ এবং প্রাণীর আলাদা ভূমিকা থাকে। সঠিক পরাগায়ন হলে উৎপাদনও বাড়ে ৩০%। কীটনাশক প্রয়োগ করি, তখন দেখা যায় সেটার গন্ধে সেই পোকাগুলো সেখানে অ্যাট্রাক্ট হয় না, যার কারণে ওই ফুলে যখন মৌমাছিটা বসে না বসার ফলে সেই শস্যতে আমাদের পরাগায়ন ঠিকমতো হবে না। যখন পরাগায়ন কমে যাইতেছে একটা ফসলে একটা জমিতে খাদ্যের পরিমাণ শস্যের পরিমাণ কমে যাচ্ছে। সারা দেশে যদি এরকম হতে থাকে তাহলে খাদ্য নিরাপত্তা একটু হুমকির মুখে পড়তেই পারে। ১ দশক আগেও দেশে ৬০০-র বেশি প্রজাতির প্রজাপতি পাওয়া যেত, কিন্তু বর্তমানে টিকে আছে মাত্র ৩০০ প্রজাতি। কীটপতঙ্গের বংশবৃদ্ধি ও বেঁচে থাকার জন্য গাছপালা ও ঝোপঝাড়ের প্রয়োজন, কমছে তার সংখ্যাও। জলবায়ু পরিবর্তনের সঙ্গে দ্রুত পাল্টাচ্ছে আবহাওয়ার আচরণ। এতে কমছে পোকামাকড়দের টিকে থাকার সক্ষমতা। গাছের রস খেয়ে জীবন ধারণ করা পোকাদেরও মৃত্যু হচ্ছে, কারণ গাছপালায় ছেটানো হয় কীটনাশক। আবার বালাইনাশকের কারণে মাটির অণুজীবও বেঁচে থাকতে পারছে না। প্রতিদিন যে খাবার খাই তার 1/3 আসছে হচ্ছে বিপলিনেশনের কারণে। আমরা দেখেন শুধুমাত্র আমরা পোয়েসি বা দানা জাতীয় শস্য যেগুলো আছে এগুলো বাদ দিয়ে বাকি যত ফসল আছে সব ফসলেই কিন্তু পরাগায়কের উপর নির্ভরশীল। যেমন ফ্রুটের ক্ষেত্রে যদি আমরা বলি লিচি বা জাম্বুরা অথবা চালতা অথবা আমাদের আম, এগুলো কিন্তু আমাদের পরাগায়কের প্রয়োজন হয়। পরাগায়ক না থাকলে কিন্তু সেখানে আমাদের কোনো ফলন হবে না। খাদ্য শৃঙ্খলে উপকারী পোকামাকড় একে অন্যের ওপর নির্ভরশীল, ফলে পোকা কমতে থাকলে হুমকিতে পড়বে পুরো খাদ্য নিরাপত্তাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮,৩৭০ জনে পৌঁছেছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আরও ১৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,১১,৭৮০ জনে পৌঁছেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। এদিকে এই ম্যাচে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে খেলা। অজিদের হারাতে না পারলে শেষ হয়ে যাবে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আবার জিততে না পারলে অজিদের সেমিফাইনালের আশাও হুমকিতে পড়বে। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ আজ। আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার, থাকছেন সার্জিস হাসনাত। রমজানে চিনি, ছোলা সহ নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে বলছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সয়াবিন সংকটে বিপাকে ভোক্তারা। সেতু তৈরির 10 বছর পেরিয়ে গেল, হয়নি সংযোগ সড়ক। ভোগান্তিতে পাবনার ঈশ্বরদীর মানুষ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ, বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। ভাঙনের সুরে মন খারাপ লেখক প্রকাশকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগের সংবাদ এক নজর দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।